হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব সিবিপিবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো এবং পরবর্তীতে সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা যারা পড়াশোনা করছো, এক্সাম দেবে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে, তাদের জন্য আজকে আমাদের মেজর পেপার 2 যেটা রয়েছে তার আজকে আলোচনার বিষয় বা যে টপিকটা আমাদের কাছে রয়েছে সেটা হলো অর্থ বিল কি এবং এই বিল পাস করার যে আলাদা আলাদা পর্যায়গুলো রয়েছে, তো সেই পর্যায়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা নিচে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের সমস্ত বিষয়ের কোর্স ফি আমরা রেখেছি তোমাদের জন্য শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনর স্টুডেন্টদের জন্য শুধুমাত্র 699, যেটা তোমাদের থাকবে পুরো সেমিস্টারের কোর্স ফি। ঠিক আছে। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারবে এবং আমাদের বিভিন্ন কোর্সগুলো সেই অ্যাপ্লিকেশন থেকে তোমরা অ্যাক্সেস নিতে পারবে। তো চলো এবার মেন টপিকে আসা যাক, তো যেটা হলো অর্থ বিল কি। ঠিক আছে, অর্থ বিল যে কোনো সাধারণ বিলকে কিন্তু আমরা অর্থ বিল বলতে পারবো না। ঠিক আছে, এবার অর্থ বিল হলো এমন একটা বিল যেখানে বাজেট বা অর্থ টাকা পয়সা নিয়ে আলোচনা করা হয় বা কোনো আইন পাশের ক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়। ঠিক আছে, তো সেই সমস্ত বিলগুলোকে আমরা অর্থ বিল বলবো। অর্থ বিল সাধারণত সংসদে যে কোনো ধরনের কর, তারপরে মত্তকুফ আরোপ এবং বিলোপের নিয়ন্ত্রণ বা পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকে। যে কোনো ধরনের অর্থ কর, ঠিক আছে, কর আরোপ করা বা কর বিলোপ করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি কোনো বিল যুক্ত থাকে তাহলে সেই বিলকে আমরা অর্থ বিল বলবো। এই বিলের সাহায্যে সরকার দেশের কোষাগার থেকে টাকা ধার করে। ঠিক আছে, তো দেশের যে কোষাগার রয়েছে এই কোষাগার থেকে কিন্তু সরকার টাকা ধার নিতে পারে এই অর্থ বিল সংক্রান্ত যে কোনো ধরনের বিষয়ে। এই বিলটি উপস্থাপনের জন্য সর্বদা রাষ্ট্রপতির অনুমোদনের প্রয়োজন হয়। ঠিক আছে, তো কোনো বিলকে যদি অর্থ বিল হিসেবে আমরা উপস্থাপন করি তাহলে কিন্তু অবশ্যই অর্থ বিল উপস্থাপনের জন্য রাষ্ট্রপতির অনুমোদন অবশ্যই প্রয়োজন হবে। অনুমোদন যদি রাষ্ট্রপতি না দেয় তাহলে সেই বিলকে কিন্তু উপস্থাপন করা যাবে না। ভারতীয় সংসদের 110 নং ধারা অনুযায়ী অর্থ বিলের সংজ্ঞা যেই দেওয়া হয়েছে, সেই হিসাবে কোনো কর ধার্য, বিলোপ, প্রত্যাহার, পরিবর্তন বা নিয়ন্ত্রণ সম্পর্কে যদি কোনো বিলে লেখা থাকে, বিষয়গুলো উল্লেখিত থাকে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অর্থ বিল। তারপরে ভারত সরকার কর্তৃক ঋণ গৃহীত হবে এরূপ আর্থিক দায়িত্ব সংক্রান্ত আইন সংশোধনের জন্য আমরা অর্থ বিল প্রেরণ করতে পারি। ঠিক আছে, ভারত সরকার কর্তৃক যদি কোনো ঋণ গৃহীত করা হয় এবং সেই আর্থিক দায়িত্ব সংক্রান্ত যদি আইনের সংশোধনের ব্যাপারে যদি যুক্ত থাকে তাহলে সেটা অর্থ বিল হিসেবে পরিচালিত হবে। তৃতীয় নাম্বার কি, ভারতের সঞ্চিত তহবিল এবং বা আকস্মিক ব্যয় সংকুলতা তহবিল থেকে অর্থের বিনিয়োগ সংক্রান্ত ব্যাপারে। তারপরে ভারতের সঞ্চিত অর্থবিল বা আকস্মিক ব্যয় কুলান তহবিল থেকে অর্থ প্রদান এবং প্রত্যাহার করার জন্য। তারপরে কোনো ব্যয়কে ভারতের সঞ্চিত তহবিলের ব্যয় বলে ঘোষণা বা সঞ্চিত তহবিলের ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা। যে কোনো বিল বা যে কোনো অর্থ ভারতের যে সঞ্চিত তহবিল আছে, যেখানে ভারতের যে অর্থগুলো জমা করা হয়, তো সেই সম্পর্কে যদি কোনো ঘোষণা করা হয় বা সেই অর্থের যদি পরিবর্তন করা হয় তাহলে সেই ব্যাপারটা যুক্ত থেকে যাবে এখানে। তারপরে যেটা রয়েছে, ভারতের সঞ্চিত তহবিল খাতে অর্থপ্রাপ্তি বা ওই অর্থের তত্ত্বাবধান বা অর্থ প্রদান অথবা কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির হিসাব নিকাশ করা বা হিসাব পরীক্ষা করা, এগুলো অর্থ বিল সংক্রান্ত ব্যাপারের মধ্যে যুক্ত হবে।
উপরিউক্ত বিষয়গুলির সঙ্গে সম্পর্কিত যে কোনো বিষয় যদি থাকে, ঠিক আছে, এই যে 6টা বিষয় বলা হলো, তো এই 6টা বিষয়ের মধ্যে যে কোনো যদি একটা বিষয় যদি বিলের মধ্যে উপস্থাপন করা হয়, তাহলে কিন্তু সেই বিলটাকে অর্থ বিল হিসেবে বিবেচনা করা হবে। ঠিক আছে, এই যে 6টা বিষয় এখানে লেখা রয়েছে, তো 6টার মধ্যে যে কোনো একটাও যদি থাকে, তাহলে সেই বিলটাকে আমরা অর্থ বিল হিসেবে ধরে নেব। আচ্ছা, নেক্সট, সংবিধানের 110-এর 2 নং ধারায় বলা হয়েছে যে জরিমানা বা অন্য কোনো অর্থদণ্ড, লাইসেন্স বা সেবার জন্য ফি দাবি বা প্রদান অথবা স্থানীয় কর্তৃপক্ষ এবং সংস্থা কর্তৃক স্থানীয় উদ্দেশ্যে কোনো কর ধার্য করা বা কর যদি বিলোপ করা হয় বা প্রত্যাহার, পরিবর্তন বা নিয়ন্ত্রণের যদি হয়, তাহলে নিয়ন্ত্রণকে অর্থ বিল বলা যাবে না। ঠিক আছে, যে কোনো ধরনের বিলকে অর্থ বিল বলা যাবে না। এখানে বলেছে কোনো যদি স্থানীয় কর্তৃপক্ষ বা সংসদ কর্তৃক স্থানীয় কোনো উদ্দেশ্যে বা সেই স্থানের কোনো উদ্দেশ্যে কোনো কর যদি ধার্য করা হয়, ঠিক আছে, কোনো স্থানের উন্নতির ক্ষেত্রে বা যে কোনো ধরনের উন্নতি কাজের সঙ্গে যুক্ত এমন কোনো কাজের ক্ষেত্রে যদি কর ধার্য করা হয় বা বিলোপ, প্রত্যাহার বা পরিবর্তন করা হয়, এই সমস্ত বিষয়কে কিন্তু আমরা অর্থ বিল বলতে পারবো না। অথবা বা যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সেই সমস্ত নিয়ন্ত্রণ সম্পর্কিত বিলকে কিন্তু অর্থ বিল বলা যাবে না। কোনো বিল অর্থ বিল কিনা এই নিয়ে মতবিরোধ দেখা দিলে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। এবার কোন বিলকে অর্থ বিল হিসেবে ধরা হবে বা বিবেচনা করা হবে, তো এই ব্যাপারে যদি কোনো মতবিরোধ দেখা দেয়, তাহলে স্পিকার যেই সিদ্ধান্তে উপনীত হবে, তো সেই সিদ্ধান্তটাকেই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে ধরে নেওয়া হবে। এক্ষেত্রে একটি প্রমাণপত্র স্পিকার দিয়ে থাকেন। ঠিক আছে, তবে স্পিকার যে সিদ্ধান্তটা নিবে, এবার সেই সিদ্ধান্তের ক্ষেত্রে তাকে একটা প্রমাণপত্র কিন্তু দিতে হবে। আচ্ছা, অর্থ বিল পাশের পর্যায় কি কি পর্যায়গুলো রয়েছে, যেই পর্যায়ে কোনো বিল অর্থ বিল হিসেবে পাশ করা হয়ে থাকে। তো অর্থ বিল পাশের পদ্ধতি সাধারণত বিল পাশের পদ্ধতি থেকে একটু স্বতন্ত্র বা একটু আলাদা। সাধারণ বিল পাস থেকে অর্থ বিল পাশে যে পদ্ধতিটা রয়েছে, এটা একটু আলাদা ধরনের হয়ে থাকে। এই অর্থ বিল কেবলমাত্র লোকসভায় উপস্থাপিত করা হয়। ঠিক আছে, রাজ্যসভায় কিন্তু অর্থ বিলকে উপস্থাপন করা যায় না, শুধুমাত্র লোকসভাতেই অর্থ বিল উপস্থাপন করা হয়। সাধারণ বিলের মতো অর্থ বিলকেও প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠ পর্যায়গুলিকে অতিক্রম করতে হয়। ঠিক আছে, প্রত্যেক বিলকে পাশের জন্য 3টা ধাপ পার করতে হয়। তো সাধারণ বিলের ক্ষেত্রেও সেটা একই থাকে এবং অর্থ বিলের ক্ষেত্রেও কিন্তু সেটা একই থাকে। ঠিক আছে, 3টা ধাপ আস্তে আস্তে করে তাদেরকে পার করতে হয় এবং 3টি ক্ষেত্রেই তাদেরকে পাস হতে হবে। তো কি রয়েছে, প্রথম পার্টে বলা হয়েছে যে অর্থ বিল উপস্থাপনের সময় শিরোনামটি পাঠ করা হয়। ঠিক আছে, যে অর্থ বিলে কি ব্যাপারে লেখা রয়েছে, সেই মেন বিষয় যেটা রয়েছে বিলের মধ্যে, সেই বিষয়টাকে আগে ভালো করে পাঠ করে নেওয়া হবে এবং মূল উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত ভাষণ দেওয়া হবে। এইভাবে বিলটির প্রথম পাঠ শেষ হয়। ঠিক আছে, তো প্রথমে কোনো বিলকে পার্লামেন্টের যে কক্ষে যখন পাঠানো হবে, তো সেই মেন যে বিষয়টা রয়েছে সেই বিষয়টাকে আগে ভালো করে পড়ে নেওয়া হবে এবং পড়ার পরে সেটা নিয়ে আগে ভালো করে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এটা হলো প্রথম পার্ট। এরপর অধ্যাপক বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠাবার জন্য প্রস্তাব করতে পারেন। তো তাদের যদি মনে হয় সেই বিলটা পড়ার পরে, ভালো করে বিচার করার পরে, যে এটাকে সিলেক্ট কমিটির কাছে যদি পাঠানো দরকার, তাহলে সেই কমিটিতে পাঠানোর প্রস্তাব তারা দেবে এবং এই কমিটি সংশোধনের সুপারিশ সহ বিলটিকে লোকসভায় ফেরত পাঠায়। ঠিক আছে, তো সংশোধন যদি কোনো কিছু করতে হয় বিলের মধ্যে, তাহলে কিন্তু সিলেক্ট কমিটিতে পাঠানোর আগে লোকসভাতে ফেরত আবার সেই বিলটিকে ফেরত পাঠাতে পারে। এটা হলো প্রথম পার্ট। দ্বিতীয় পার্ট কি, এই পর্যায়ে বিলটির প্রতিটি ধারা উপধারা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং প্রত্যেক ধারার উপর ভোট দেওয়া হয়। তো দ্বিতীয় পার্টে করা হয় কি, বিলটা যখন সিলেক্ট হয়ে যাবে, তখন বিলের মধ্যে যতগুলো ধারা দেয়া আছে বা যতগুলো উপধারা দেয়া আছে, প্রত্যেকটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এবং সেই ধারাগুলো পাশের জন্য যে ভোট প্রদানের একটা পদ্ধতি, সেই ভোট দেওয়ার পদ্ধতিটা এখানে করা হবে। সেটা হলো দ্বিতীয় পাঠের মধ্যে পড়বে। তৃতীয় পাঠে এই পর্যায়ে
সামগ্রিকভাবে বিলটির উপর আলোচনা চলবে এবং সর্বশেষে সামগ্রিকভাবে বিলের উপর ভোট গ্রহণ করা হবে। ঠিক আছে, তো তৃতীয় পর্যায় হলো আবার সেই বিলটিকে নিয়ে সামগ্রিকভাবে আলোচনা করা হবে এবং সবশেষে যদি তাদের মনে হয় যে বিলটি পাশ করা উচিত, তাহলেই তারা ভোট দান পদ্ধতির মাধ্যমে বিলের সম্মতিটা দেবে। এটা হলো তৃতীয় পার্টের মধ্যে পড়ে। আচ্ছা, লোকসভায় বিলটি গৃহীত হলে সেটিকে রাজ্যসভায় পাঠানো হয়, কিন্তু রাজ্যসভার বিল পাশ করানোর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। শুধুমাত্র লোকসভাতেই কিন্তু অর্থ বিল পাশ করার যে ভূমিকাটা রয়েছে বা দায়িত্বটা রয়েছে তাদের কাছেই আছে। এখানে লোকসভার কাছে কোনো দায়িত্ব নেই কোনো অর্থ বিলকে পাশ করা বা সংশোধন করার ব্যাপারে। সে কেবল সুপারিশ করতে পারবে। ঠিক আছে, রাজ্যসভায় অর্থ বিল প্রেরণের পর 14 দিনের মধ্যে যদি 14 দিন যদি অতিক্রম হয়ে যায়, তো বিলটি উভয় কক্ষে গৃহীত হয়েছে বলে ধরে নেওয়া হবে এবং রাষ্ট্রপতি কাছে এটা পাঠানো হবে রাষ্ট্রপতির সম্মতির জন্য। তো যখন রাজ্যসভায় কোনো অর্থ বিলকে পাঠানো হয়, তো রাজ্যসভার কাছে 14 দিন সময় থাকে সেই বিলটিকে সম্মতি দেওয়ার। তো 14 দিনের মধ্যে যদি সম্মতি দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, কিন্তু 14 দিন পর্যন্ত যদি রাজ্যসভায় কোনো সম্মতি না দেয়, তাহলে উভয় কক্ষে এটা ধরে নেওয়া হবে যে বিলটি গৃহীত হয়ে গেছে, সেটা অটোমেটিক্যালি সম্মতি নিয়ে প্রাপ্ত করে ফেলে। ঠিক আছে, এবার তারপরে 14 দিন পার হওয়ার পরে এই বিলটিকে পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে তার সম্মতির জন্য এবং এর ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই বিলে কিন্তু সম্মতি দিতে বাধ্য থাকে। যদি 14 দিন পার হয়ে যায় এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে পৌঁছায় সম্মতির জন্য, তো রাষ্ট্রপতি সেই অর্থ বিলে সম্মতি দিতে কিন্তু বাধ্য হবে। ঠিক আছে, তো এইভাবে কোনো অর্থ বিল আস্তে আস্তে 3টা আলাদা আলাদা ধাপ পার করে সেটা আস্তে আস্তে বিলে পরিণত হয়। ঠিক আছে, তো এটা ছিল তোমাদের আজকের আলোচনার বিষয়। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।